স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি ডক্টর তামান্না তাবাসসুম। আমাদের দেশে বয়স্কদের মধ্যে খুব কমন একটি সমস্যা হলো জয়েন্ট পেইন অথবা অস্থিসন্ধির ব্যথা। বিভিন্ন কারণে যেমন আঘাত অথবা দুর্ঘটনা, অস্থিসন্ধির প্রদাহ অথবা আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস এসব কারণে জয়েন্ট পেইন হতে পারে। কখনো সমস্যার নাম হতে পারে শুধুমাত্র বয়স। শুধুমাত্র বার্ধক্য নয়, অনেকে অল্প বয়সেও জয়েন্ট পেনের মতো সমস্যায় ভুগে থাকেন, যার কারণ হতে পারে আমাদের জীবনযাত্রা। এই জয়েন্ট পেনের কারণে আমাদের সামগ্রিক জীবনযাত্রায় পড়তে পারে অনেক প্রভাব, কিন্তু আমাদের দেশে এখন অ্যাভেলেবেল রয়েছে অনেক আধুনিক চিকিৎসা। আজকে জয়েন্ট পেনের কারণ, প্রতিকার ও প্রতিরোধ নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন বরেণ্য অধ্যাপক, সমাজসেবায় স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন প্রফেসর আমজাদ হোসেন, প্রাক্তন অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ, বর্তমানে কর্মরত রয়েছেন ল্যাবেট স্পেশালিস্ট হসপিটালে চিফ কনসালটেন্ট এবং হেড হিসেবে অর্থোপেডিক সার্জারি বিভাগে। স্বাগত জানিয়েছে আপনাকে আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ ডক্টর তামান্না তাবাসসুম আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। স্যার, জয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বয়স্কদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাঁটু ব্যথা এবং কোমর ব্যথার প্রকোপ অনেক বেশি। জয়েন্ট ব্যথার কারণ কি কি হতে পারে? প্রথমে আসি বয়স্কদের বেলায়, কারণ মনে রাখতে হবে যে আমাদের গড় আয়ু বেড়ে যাচ্ছে। এখন গড় আয়ু মহিলাদের 74 বছর, পুরুষদের 72 বছর। সে কারণে মানুষের আগে যেমন মানুষ 50 বছরেই বুড়ো হয়ে যেত, 60 বছরেই মনে করতো একদম বুড়ো হয়ে গেছেন, সেটা এখন না। এখন অনেক মানুষ অনেক দিন বাঁচতেছেন। এটি একটি কারণ, যেমন তেমনি আমাদের পাশাপাশি এই কারণ আরেকগুলো হচ্ছে যে আমাদের দিন দিন যেহেতু জীবনটা হয়ে গেছে একটা মেকানিক মেশিনের মতো, অনেকটা মানে মেশিনের মতো আমরা চলাফেরা করতেছি। আমরা যান্ত্রিক জীবনে প্রবেশ করেছি, যন্ত্র চালিত সব কিছুই আমাদের চালিয়ে নিয়ে বেড়াচ্ছে, কিন্তু শরীরের যেটা দরকার, শরীর আমাদের যে দৈনন্দিন জীবনে শরীরের পরিশ্রম দরকার, সেটি কিন্তু হচ্ছে না। যার ফলে মানুষগুলো যখন বয়স হয়ে যাচ্ছে তখন তারা ওভারওয়েট, ওজন বেড়ে যাচ্ছে, তাদের সচলতার অভাব হচ্ছে, এবং এই সব কারণে জয়েন্ট পেইনগুলো বা আমাদের অস্থিসন্ধিগুলো ব্যবহৃত হচ্ছে না। আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন আমার মাকে দেখতাম, উনি মানে অনেক বাচ্চা কাচ্চার জন্য কাপড় চোপড় ধুইতেন। এমনকি আমার সেই অনেক আগে কুলা দিয়ে ধান চাউল ঝাড়তেন, জাতা দিয়ে ডাল ভেঙে কিংবা আটা বানিয়ে আমাদেরকে পিঠা খাওয়াতেন। তো এই যে দিনগুলো, যে পরিশ্রমের দিনগুলো তো এখন নাই আর। এটি বয়স্কদের জন্য একটি বিরাট ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। যে আমাদের পাশাপাশি যদি আমরা সচেতন থাকতাম যে না, আমাকে জিমে যেতে হবে, কিংবা সাইকেল মানে হেলমেট পরে মহিলাদেরকেও সাইকেল চালাতে হবে, পুরুষদের তো বটেই, তাহলে এটা অনেকটা মানে সচলতার যে কথাটা বারবার বলার চেষ্টা করতেছি, সেটি হচ্ছে আমাদের বয়স্কদের জন্য খুবই প্রযোজ্য। আর যারা অনেক কম বয়সী তাদের জন্য হচ্ছে, এছাড়াও আমাদের যে কম বয়সীদের জন্য বা বয়স্কদের জন্য, যদি তুমি বললে এখনই যে এদের মানে আমাদের প্রদাহ, আঘাত, হ্যাঁ, এইসব কারণগুলোও কিন্তু আমাদের জয়েন্ট পেইনের একটা বড় কারণ। প্রদাহ হয়ে গেলেই আমরা বলি ইনফেকশন, টিউবারকুলোসিস বাংলাদেশ থেকে যায়নি এখনো। সুতরাং টিবি একটা বড় কারণ আমাদের হাঁটুতে, কোমরে, স্পাইনে, মানে মেরুদণ্ডের মধ্যে টিবি বেশ কমন, যক্ষা। তো লাংসের মানে ফুসফুসের টিবির পরেই, টিউবারকুলোসিসের পরেই আমাদের স্পাইনে এবং জয়েন্টে টিবি হচ্ছে। টিবি এমন কোনো জায়গা নেই হয় না, দু একটা জায়গা বাদে, হার্টে আজ পর্যন্ত ধরা পড়েনি, বাকি সব জায়গায় টিবি হতে পারে। ঠিক তেমনি আমাদের এই প্রদাহ ছাড়াও আঘাতজনিত একটা বড় কারণ। আঘাতে তো প্রচুর মানুষ আঘাতপ্রাপ্ত হচ্ছে। সেটা জয়েন্টের মধ্যে হলে, জয়েন্ট মনে রাখতে হবে অত্যন্ত মসৃণ একটা জিনিস। এই মসৃণতাটাকে কোনোভাবে হ্যাম্পার হয়ে গেলে, কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মসৃণতাটা নষ্ট হয়ে গেলে আর সেখানে মুভমেন্ট করতে পারে না। আর এখানেই বলা হচ্ছে লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ। যত বেশি মুভ হবে, তত বেশি আমাদের এই জয়েন্টগুলো, অস্থিসন্ধিগুলো নড়াচড়া করবে এবং তারা ফ্রিলি চলাফেরা করতে পারবে। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে বলতে পারি যে আমাদের
আমাদের মুখে যেমন লালা বেরোচ্ছে, খাওয়া দেখলেই মানুষ বলে যে জিভায় জল আসছে, ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা জয়েন্টের মধ্যে অ্যাজ এ ডক্টর তামান্না যে আমাদের সাইনোভিয়াল ফ্লুইড অটোমেটিক ক্রিয়েশন হচ্ছে। যত আমি মুভ করছি, তত তুমি মুভ করছো, তত বেশি আমার জয়েন্টগুলো এখানে ফ্লুইড আসতেছে। এবং এখানে বলা হয় যে মোশন ক্রিয়েটস লোশন। মোশন যত হবে, যত মুভমেন্ট হবে, তত ওখানে লোশন তৈরি হচ্ছে। লোশন উইল গিভ ইউ সলিউশন। তো এটি একটি মাথায় রেখেই আমাদের চলতে হবে। আমাদের কোনো কিছু হলেই বলা হচ্ছে যে না 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 কিছু করো না, বসে থাকো, রেস্ট নাও। আচ্ছা, সুতরাং এই সবগুলো মিলিয়ে আরেকটা হলো ইদানিং শুরু হয়েছে কারণের মধ্যে, সেটি হলো সেটা তুমি উল্লেখ করেছো যে অল্প বয়সী বিভিন্ন ওষুধ খাওয়ার জন্য। ওষুধ এখন একটা বড় কারণ। আমাদের হিপ জয়েন্টের ইয়াং ছেলেমেয়েরা দোকানে যাচ্ছে, ওষুধ নিয়ে ওষুধ খাচ্ছে। ব্যথার ওষুধ তো বটেই, তার সাথে সাথে হলো যে মোটা হওয়ার ওষুধ, রুচি হওয়ার ওষুধ। এইগুলো আমাদেরকে প্রচণ্ড রকমের ক্ষতি করতেছে। কারণ এগুলো ওষুধ, এটা অনেকটা মদের মতো, সিগারেটের মতো। একবার অভ্যস্ত হলে অ্যাডিকশন হয়ে যায়। এই যারা ড্রাগ নেয়, মাদকের মতো ভয়ঙ্কর পরিস্থিতি, তখন তারা ওটাকে মানে খেতেই হয়, ছাড়তে পারে না। এইগুলো হয়ে আমাদের অনেক কমপ্লিকেশন হয়। জি, অস্থিসন্ধির ব্যথা যেমন অনেকগুলো কারণেও হতে পারে, যেমন আমরা অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এই ধরনের রোগের নাম জানি। জীবনযাত্রা ছাড়াও আমাদের ওষুধের কিছু প্রতিক্রিয়া, যেমন স্টেরয়েড, যেটা আমরা বিভিন্ন অসুখেরও অনেক একটা বড় ওষুধ হচ্ছে স্টেরয়েড। আবার অনেকে মোটা হওয়ার জন্য বা রুচি বাড়ানোর জন্য স্টেরয়েড ইউজ করে থাকে। এগুলো একটি বড় কারণ হচ্ছে জয়েন্টের পেইনের। স্যার, যদি এখন জয়েন্টের পেইনের ক্রনিক ডিজিজগুলো নিয়ে যদি একটু বলতেন। যেমন এটা নিয়ে আমি একটু উল্লেখ করে দিই, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এমনকি জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস, মানে শৈশবকালেও আমাদের আর্থ্রাইটিস হচ্ছে। জুভেনাইল বয়স, জুভেনাইল কথাটা অর্থ হলো যে কিশোর বয়সে, কিশোরদের আর্থ্রাইটিস হচ্ছে। তো এইটা হলে তো তার প্রথম ধাক্কায় তার জীবনটা মানে একেবারে একটা নর্মাল স্বাভাবিকভাবে সে বেড়ে উঠতে পারার যে একটা প্রবণতা থাকে, সেটি হ্যাম্পার করে দিচ্ছে। কারণ তার কিন্তু স্টিপ করে দিচ্ছে জয়েন্টগুলোকে। স্টিফনেস কথার অর্থই হলো এটা একেবারে শক্ত হয়ে যাওয়া, লেগে যাওয়া, মুভমেন্ট না হওয়া। একটা মানুষ যদি মুভমেন্ট না করতে পারে, তাহলে তার তো জীবনটাই বৃথা। তো জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস এই ধরনের একটা জিনিস। ঠিক বয়স্কদের রিউমাটয়েড আর্থ্রাইটিসও তাই হচ্ছে। এবং আমাদের এমন কোনো জয়েন্ট নাই যেখানে ধরে না রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা আমরা বলি পলি আর্টিকুলার রিউমাটয়েড আর্থ্রাইটিস। মনো আর্টিকুলার হয়, একটা জয়েন্টও হতে পারে, হাঁটুতে হয়ে গেল, ওই হাঁটুটা বেশ ক্ষতি করবে। তো এটাও একটা কারণ। এছাড়া যেমন বললে তুমি অস্টিওআর্থ্রাইটিস ব্যাপক ভিত্তিক হচ্ছে। আমি আগেই বলেছি যে 50-এর উপরে ধীরে 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 ল্যাক অফ অ্যাক্টিভিটি ইনহেরিট করে কেউ ফ্যামিলিয়ালভাবে, মানে তাদের পরিবারে কাউকে না কাউকে হয়েছে। আর একটা হলো যেটা বারবারই জোর দিতে চাই, সেটা হলো যে আমাদের লাইফস্টাইল খুবই খারাপ। আমরা একেবারেই মনে করি আমি খাবো দাবো আর চাকরি করব, বা আমি ব্যবসা করব, বাণিজ্য করব, ডাক্তারি করব, উকিলাতি করব, ব্যাংকে চাকরি করব, কিন্তু আমি শরীরের জন্য কিছুই করব না। সেটি আরেকটি কারণ হচ্ছে আমাদের এই জয়েন্ট পেইনের। তো সব মিলিয়ে যে বারবারই বলতে চাই যে লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ। এখানে আরেকটা কথা বলা উচিত, সেটা হলো যে আমাদের শরীরে 650টির মতো মাংসপেশি রয়েছে। অ্যাজ এ ডক্টর 650টির মতো মাংসপেশি রয়েছে, 206টি হাড় রয়েছে, 206 বোনস, অ্যান্ড দেন আমাদের 330টির মতো জয়েন্ট রয়েছে। জয়েন্ট মানে এই অস্থিসন্ধিগুলো, এই যে আমার হাতের আঙ্গুলের বিভিন্ন জায়গার, এরা চাচ্ছে আমাকে ব্যবহার করো, তাহলে আই উইল গিভ ইউ। এখন যেভাবেই হোক, এমনকি রিউমাটয়েড আর্থ্রাইটিস হলেও আমি বারবার বলি যে ব্যথার মধ্যেও নাড়াতে হবে, সে গরম শেক দিয়ে হোক, গরম পানিতে ডুবিয়ে হোক, তাহলেই আমার জয়েন্টগুলোকে আমি স্টিফনেসটা কাটাতে পারবো। বয়সের সাথে সাথে যেমন জয়েন্ট পেনের প্রবণতাটা বৃদ্ধি পায়, তেমন জেন্ডার ভিত্তিক কি জয়েন্ট পেনের কোনো ডিফারেন্স আছে কিনা নারী পুরুষের মধ্যে? ভীষণ ভালো প্রশ্ন। এখানে আমি খুব খেয়াল করে দেখেছি, যেহেতু আমি সিনিয়র জ্যেষ্ঠ চিকিৎসক এবং এই লাইনের জয়েন্ট এবং হাড় এসব নিয়ে, মাংসপেশি, মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে বয়স্ক মহিলাদের বেলায় প্রবলেমটা হচ্ছে
যে অস্টিওপোরোসিস হয়ে যাচ্ছে। প্রতি 3 জনের মধ্যে একজন অস্টিওপোরোসিস হয়, প্রতি 5 জন পুরুষের মধ্যে একজন হতে পারে। 50 পেরিয়ে গেলেই, ইনফ্যাক্ট আমি দেখেছি অনেক 40 পার হয়ে গেলেই মেয়েদের সমস্যা দেখা দিচ্ছে। কারণটা হলো যে আবারও আসে ওইখানেই যে আমাদের ল্যাক অফ অ্যাক্টিভিটি। ঘরের মধ্যে, বাড়ির মধ্যে সব জায়গায় একটা কথা বলা হয়, মা তোমার বয়স হয়েছে, এখন তুমি বিশ্রাম করো। এটি কিন্তু একটা কনফ্লিক্টিং ওয়ার্ড। বিশ্রাম করো কথাটা হলো, মা তুমি হাঁটো, মা তুমি একটু চলাফেরা করো, একটু এটা ওটা করো, তাহলেই কিন্তু সে একটা সাহস পাচ্ছে। আর তাকে যত আমি নেগেটিভ কথা বলবো, এখন বয়স হয়েছে বলে আমি তাকে বন্দি করে রাখবো, সেটি সবচেয়ে ক্ষতিকারক আমার কাছে মনে হয়। 40 বছর পেরিয়ে গেলে দেখো ছেলে মেয়েদের যখন তাদের যে মাটি প্রচণ্ড রকমের দৌড়ঝাঁপ করেছে এই বাচ্চাদের জন্য, একটা দুটো তিনটা পাঁচটা বাচ্চা যেটাই হোক, ওই মাকে সব কিছু করতে হতো। ওকে খাওয়া দাওয়া করা, লেখাপড়া করানো, ওর কোন কাপড়টা পরতে হবে, স্কুলে যেতে হবে, টাইমলি পৌঁছতে পারবে কিনা, আবার পড়াশোনা স্কুল থেকে এসে কী করতে হবে, সে তার টোটাল অ্যাটেনশন থাকতেছে ওই দিকে, নিজের শরীরের দিকে তার কোনো দরকার নেই। এতে তার মুভমেন্টটা হচ্ছে বেশি, তাকে প্রচুর পরিমাণে তার মানসিকতা, তার শারীরিকভাবে, ফিজিক্যালি, মেন্টালি সব দিক থেকে সে বেশি রকমের অ্যাক্টিভ থাকতেছে। 40 বছর বেরিয়ে গেলেই ছেলেটা বড় হয়ে গেছে, মেয়েটা বিয়ে দিয়ে দিচ্ছে, 45 বছর 50 বছরে যেহেতু নাতি নাতনি হচ্ছে, তখন তার হাজব্যান্ডও তখন মানে হয়ে গেছে, অলমোস্ট দুজনের মধ্যে একটা মানে ওই বার্ধক্য ধীরে 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 মানে আসতেছে, রিটায়ারমেন্ট চলে আসতেছে। সব মিলিয়ে মায়েরা বিশেষ করে একটা মানে নিজেকে নিঃসঙ্গ ফিল করে, নিঃসঙ্গতায় ভোগে। তার যে হাঁটা চলা দৌড়ানো, বাইরে যাব, এটা করব সেটা করব, তার আর থাকে না। যে লোকটা মার্কেটে দৌড়াচ্ছে, এখানে ওখানে যাচ্ছে, সেটি না হওয়ার কারণে অস্টিওপোরোসিস হচ্ছে। স্যার, লক্ষণের মধ্যে যদি আসি তাহলে অনেক সময় কিছু কিছু আর্থ্রাইটিস, যেমন অস্টিও আর্থ্রাইটিস অ্যাক্টিভিটির সাথে জড়িত, অনেক সময় কি ওভার অ্যাক্টিভিটি বা ওভার ওয়ার্ক কি অস্টিও আর্থ্রাইটিসের ব্যথাটা বাড়িয়ে দিতে পারে কিনা? না, অথবা কোনো কোনো এটি ভুল ধারণা। অ্যাকচুয়ালি হচ্ছে কি, যদি আমি অ্যাক্টিভ থাকি, আমি যদি নিয়মিত চলাফেরা করি, অ্যাক্টিভ মানে বলতে গেলে আমি ধরো আমি নিয়মিত হাঁটতেছি, প্রতিদিন আমি 1 মাইল 2 মাইল 5 মাইল 10 মাইল ম্যারাথন করতেছি, তো আমার তো অসুবিধা হবে না। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আমি 5 দিন হাঁটলাম আর 15 দিন আর হাঁটলাম না, তখন ওই যে 5 দিনের পরে এই যে 15 দিন আমি গ্যাপ গেল, আবার তখন মাংসপেশিগুলো তো আবার অসাড় হয়ে পড়লো, ওরা আবার নির্জীব হয়ে গেল। ওরা যদি কন্টিনিউয়াসলি আমি ওদেরকে অ্যাক্টিভ রাখি, যেমন খেলোয়াড়রা কন্টিনিউয়াসলি খেলতেছে, যখন খেলে না তখন তাকে মাঠে নিয়ে যাচ্ছে। কেন মাঠে নিয়ে যাচ্ছে? তাদেরকে তাদের শরীরটাকে ওইভাবে অ্যাডজাস্ট করার জন্য, তাই না? একে কন্ডিশনিং বলা হয়, কন্ডিশনিং করার জন্য। এখন তাকে হঠাৎ করে মাঠে নামায় দিলে তো হবে না, তাকে ফিজিক্যালি ফিটনেস করার জন্যই আমাদের মাঠে নিয়ে দড়ি টানাটানি করতেছি। সে খেলবে হয়তো ক্রিকেট, তাকে ফুটবল দিচ্ছে খেলতে, তাকে সাইক্লিং করতে দিচ্ছি। এই সবগুলো হচ্ছে শরীরের ফিটনেসটা আনার জন্য। এই আমাদের জীবনেও তাই, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সেটাই ভাবা উচিত। এখন আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি, অ্যাক্টিভিটি নিয়ে আমরা কথা বলছিলাম। অনেকে পোস্টমেনোপজাল ওমেনদের বিশেষ করে আমরা দেখি যে অস্টিওপোরোসিসে ভুগে থাকেন। এই সময় হাড়গুলো একদম দুর্বল বা ফ্র্যাজাইল হয়ে যায় এবং ফ্র্যাকচার প্রোন হয়ে যায় বা সহজে ভেঙে যাওয়া বা ফাটল ধরার একটা চান্স থাকে। তো এই সময় আমরা বয়স্ক ব্যক্তিদের আসলে কি কোনো অ্যাক্টিভিটিতে কোনো রেস্ট্রিকশনের প্রয়োজন আছে কিনা, বা তারা কি ধরনের অ্যাক্টিভিটি করতে পারবে, বা এটা প্রতিরোধের কোনো উপায় আছে কিনা ফ্র্যাকচারটা ভাঙার? খুবই ভালো প্রশ্ন এটা। 1 নম্বর হলো যে অস্টিওপোরোসিস, অস্টিও মানেই হচ্ছে বোন, পোরোসিস মানে পোর, মানে গর্ত, হোল, ছোট ছোট ছোট। আসলে আমাদের মাইক্রোস্কোপে গেলে অনুবীক্ষণ যখন দেখা যাবে যে মানে মিলিয়নস তোমার পোর আছে আমাদের বোনের মধ্যে, ওইভাবে তৈরি হয়েছে, ওর ভিতর দিয়ে রক্ত সঞ্চালন হচ্ছে কিংবা বিভিন্ন রকমের এনিওয়ে। কিন্তু এইগুলো যখন পোরগুলো, গর্তগুলো, এগুলো নেট, অনেকটা জালের মতো আমাদের বোনসগুলো। তো এই নেটগুলো যখন বড় হচ্ছে, অনেক বড় 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 গর্ত তৈরি হচ্ছে, তখনই পোরোসিস হচ্ছে। সেটাই আমরা বলি পোরগুলো বেড়ে যাচ্ছে, ওই জন্য অস্টিওপোরোসিসটা বেড়ে যাচ্ছে। এটি মূলত হয়ে থাকে আমাদের কতগুলো ডিজিজ আছে সেগুলোর জন্য। ডিজিজের মধ্যে হলো যে আমাদের ল্যাক অফ ক্যালসিয়াম, ল্যাক অফ, তারপরে বলবো ল্যাক অফ অ্যাক্টিভিটি। মনে রাখতে হবে মোস্টলি আমাদের যদি মাংসপেশিগুলো শক্তিশালী থাকে তাহলে আমার বোনসগুলো শক্ত থাকে। এইটি রক্ত মানে বোনের হাড়ের
রক্ত সঞ্চালন 80 থেকে 90 ভাগে আসে মাংসপেশি থেকে। আর মাংসপেশিগুলো লাগা থাকে বোনের মধ্যে। অ্যাজ এ ডক্টর ইউ নো ইট, বোনের স্ট্যাবিলাইজেশন অ্যানাটমিক্যালি তুমি অ্যানাটমির সাথে পড়াশোনা করেছো, মাসেলগুলোর মধ্যে মাসেল কার কাছে লাগতেছে, ওর যে অ্যাটাচমেন্ট রয়েছে সেটা মাংস হাড্ডির মধ্যে রয়েছে। এই যত বেশি মাংসগুলো নড়বে তত রক্ত সঞ্চালনটা বাড়বে। এখন এইটা বাড়াবার জন্য একটা কথা কাজে এখানেই কন্ট্রাডিক্ট করতে হবে যে মুভমেন্ট না করলে তো আরও মানে রক্ত সঞ্চালনটা কমে যাচ্ছে। হচ্ছে কি, যেমন বয়সকালে আমার বয়স হচ্ছে এখন ধীরে 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 আমার অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। আমি ভাবতেছি আমি তো বয়স হয়ে গেছে। ওই যে একটু আগে বললাম বাবা তোমার বয়স হয়েছে, তুমি রেস্ট নাও। আমাকে যেমন অনেকেই বলে স্যার আর কত, এতদিন হয়েছে, এখন আপনি একটু বিশ্রাম করেন। আমি বললাম বিশ্রামের সময় আমার হয়নি এখনো। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপচুয়ালি আমরা আসলে মানে প্রথমেই বলে দিচ্ছি যে আপনাকে রেস্টে যেতে হবে। এতে মাংসপেশিগুলো দুর্বল হয়ে যাচ্ছে। এছাড়াও তো আরও বিভিন্ন কারণে হতেই পারে, অসুখ বিসুখ হয়ে তো হচ্ছেই। তো এগুলো হওয়ার জন্য আমার রক্ত সঞ্চালনটা কমে যাচ্ছে, বোনসগুলো নরম হয়ে যাচ্ছে। পাশাপাশি সাধারণত আমাদের যে বোনস তৈরি হচ্ছে, যেসব স্ট্রাকচার, বিশেষ করে কতগুলো উপাদান দিয়ে, যেমন আমাদের ক্যালসিয়াম একটা বড় উপাদান। ক্যালসিয়ামটা কি? ক্যালসিয়ামটা আমাদের খাওয়ার মধ্যেই কিন্তু আছে। দেখো ন্যাচারাল পদ্ধতিতে এত হাজার হাজার কোটি কোটি বছর ধরে মানুষ, গরু ভেড়া সব কিছুই সূর্য দিয়ে গেছে আমাদের ভিটামিন ডি। আলট্রাভায়োলেট রেটা যখন আসে, এরা এই ডিটা আমাদের শরীরের মধ্যে চুপচাপ বসে থাকে এবং এরা স্কিনের নিচে থাকে, বিভিন্ন অর্গানে থাকে। যখন দরকার হচ্ছে ওটাই তখন অ্যাক্টিভ রোল প্লে করে কিডনি, লিভার হয়ে ও অ্যাক্টিভেট হয়ে ও তখন আমার খাদ্য থেকে শুষে নিচ্ছে ক্যালসিয়ামটা, ঠিক না? এই ক্যালসিয়ামটা আমাদের ইন্টেস্টিন থেকে নিয়ে নিচ্ছে। এখন আমি ভিটামিন ডি পাচ্ছি না, সেজন্য আমাদের দরকার সেজন্য সবাইকে বলা, সচেতন করা যে কিছুটা হলেও সূর্যের মধ্যে থাকা ভালো। এবং সেটা মর্নিং হোক, ইভিনিংয়ে হোক, নট দ্যাট প্রখর রোদ্রের মধ্যে। অনেকে বলে যে রোদে তো আমাদের স্কিন, এরকম একজন বলছে যে স্কিন নষ্ট হয়ে যাবে। আরে বাবা, আমাদের কি অস্ট্রেলিয়া মানে কি ইয়েতে নাকি যে আমাদের একেবারে সরাসরি সূর্য পাচ্ছি আমরা? আমাদের সকালবেলা মর্নিংয়ে একটু আধা ঘন্টা 20 মিনিট যদি সূর্যটা পিঠের দিকে হাতের মধ্যে লাগে, তাহলেই কিন্তু আমাদের অনেক ভিটামিন ডি চলে আসে। এটা হলো ভিটামিন ডি এর একটা সোর্স আমি বললাম। নেক্সট সোর্স হচ্ছে ন্যাচারাল, এটা হলো ন্যাচারাল সোর্স। আর আমাদের খাদ্যের মধ্যেও কিন্তু ভিটামিন ডি আছে, যেমন আমাদের দুধের মধ্যে আছে, ডিমের মধ্যে আছে, আরও বিভিন্ন শাকসবজির মধ্যে থাকে। সেগুলো যদি আমরা ঠিক মতো করে মানে নেই, তাহলে আমাদের আর ভিটামিন ডি নিতে হয় না, আর এক্সট্রা ভিটামিন ডি খেতে হয় না, ঠিক সাপ্লিমেন্ট নিতে হয় না। ক্যালসিয়ামও তাই। ক্যালসিয়াম আমার ডিমের মধ্যে আছে, দুধের মধ্যে আছে, আমার ফ্রুটসের মধ্যে, আমাদের শাকসবজির মধ্যে, ফ্রেশ ভেজিটেবলের মধ্যে আছে। তো আমাদের ছোট মাছের মধ্যে প্রচুর ক্যালসিয়াম। তো আমরা যদি ক্যালসিয়াম সেভাবে নিতে পারি, দেখো আমরা তো অনেক আগে পাশ করেছি মেডিকেল কলেজে, আজকে থেকে ধরো অলমোস্ট 50 বছর কাছাকাছি চলে যাচ্ছে। তো আমরা তখন তো শুনতামও না কোনোদিনও ভিটামিন ডি নিয়ে বা ক্যালসিয়াম নিয়ে। আমরা তখনকার দিনে লাইফস্টাইলটাই ছিল, আমরা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ থেকে হেঁটে হেঁটে নিউ মার্কেটে আসতাম। হ্যাঁ, এই যে হাঁটা চলার একটা যে গতি ছিল, সেটি কিন্তু বড় দরকার। এবং সেই কারণেই আমি মনে করি যে আমাদের এই, তুমি যে প্রশ্নটি করলে যে আমাদের এই ভিটামিন মানে আমাদের এই প্রিভেনশনের জন্য যে কি কি দরকার, আমি মনে করি এর প্রধান কারণটাই হলো যে মানুষকে অ্যাক্টিভ থাকা। এবং বুড়ো বয়সে ধীরে ধীরে মাংসগুলো দুর্বল হয়ে যাচ্ছে। আমার পায়ের তলে পানি জমতেছে কেন? কারণ হলো পায়ের নিচে আমার শরীরের রসটা নিচের দিকে যাচ্ছে। কিন্তু আমি যদি অ্যাঙ্কেল অ্যাক্টিভ থাকে, আমার যদি নি জয়েন্ট মানে আমি নি মুভমেন্ট করি, আমার লেগ মাসেলসগুলো, ফুট মাসেলসগুলো ওরা যদি খুব ভালো অ্যাক্টিভ থাকে, তাহলে তো ওরা পানিটা কিছুটা হলেও কমবে। মানে আমার বলে যে ইডেমা না, তাই না? ইডেমাটা কমবে। তো এটি না করে কেন ফুলে গেল? আরে বাবা, ফুলতেছে, আপনি তো পা ঝুলায় রাখতেছেন, আপনি তো নাড়ান না। আপনি নাড়ালে তো ওটা হয় না। তাহলেই তো বোনসটা, মাসেলটা স্ট্রং থাকতেছে, বোনসের ব্যথা হচ্ছে না। আচ্ছা, এখন যদি আমরা একটু ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টে চলে আসি, তাহলে আমরা তো জানি যে জয়েন্ট কারণ বিভিন্ন কারণে হচ্ছে, এবং ঠিক কী কারণে জয়েন্ট পেনটা হচ্ছে সেটার উপরে আমাদের ট্রিটমেন্টটা নির্ভর করবে। তাহলে আমরা কারণগুলো কিভাবে শনাক্ত করতে পারি? কারণ তো হলো যে আমাদের যদি জয়েন্ট পেন একেবারে খুব স্টিপ করে দেয় জয়েন্টকে, যেন উঠতেই পারছে না, যেমন ড্যামেজ হয়ে গেছে আর্টিকুলার কার্টিলেজগুলো, নরম কুড়কুড়ে হাড়গুলো, যেমন হিপের কথা বলি, নিয়ের কথা বলি,
মূলত এই দুটি জয়েন্ট আমাদের প্রচণ্ড দুইটি শক্তিশালী জয়েন্ট এরা, হিপ এবং নি, কোমর এবং হাঁটু। তো এরা যখন কাটলেস ড্যামেজ হয়ে যায় তখন যদি তারা তখন একটু ড্যামেজ হলেই আর সহ্য করতে পারে না, কারণ এরাই কিন্তু কুশন হিসেবে কাজ করে। কাটলেস বা নরম কুড়কুড়ে হাড়টি আমাদের কুশন হিসেবে কাজ করে। এরা ইন বিটুইন বোনের মধ্যে, হাড়ের মধ্যে সরাসরি এরাই কিন্তু এরা ব্যালেন্স মেনটেন করে। ঠিক তেমনি মেরুদণ্ডের মধ্যে আছে আমাদের ডিস্কগুলো। তো এখানে এই কুশন নষ্ট হয়ে যায়, কাটলেস নষ্ট হয়ে যাচ্ছে, সেটা প্রদাহ হয়ে হোক, মানে ইনফেকশন হয়ে, কিংবা আঘাতপ্রাপ্ত হয়ে, কিংবা ওই যে বলা হলো একটু আগে ওষুধ খেয়ে, সেখানে যেমন হিপ জয়েন্ট নষ্ট হচ্ছে বয়স্কদের, অপ্রাপ্ত বয়স্ক আমি বলবো 16 বছরের মেয়ে আমার কাছে আসছে, বাবা কাঁদতেছে, পা ধরে, আঙ্কেল আমাকে বাঁচান, আমি পরীক্ষা দিতে পারবো না এসএসসি, যদি আমি এত ব্যথায় কষ্ট পাচ্ছি। টোটালি দুটো তার জয়েন্ট নষ্ট হয়েছে, কারণ তাকে ওষুধের যে দোকানে যে ওষুধ খেয়েছে, উঁচি হওয়ার ওষুধ, মোটা হওয়ার ওষুধ, ওই তার বান্ধবীরা মানে ঠাট্টা করে, এই তুই এত পাতলা কেন, এই ওষুধ খেয়েছে, খেয়ে দুটো জয়েন্টে নষ্ট হয়েছে। তো এগুলো হলো আমাদের মানে কতগুলো বড় রকমের কারণ। এবং আমাদের দেশে প্রচুর মানুষ স্টেরয়েড খায়। স্টেরয়েড তুমি তো একটু আগে বললা যে কোনো কারণে অসুখে খেতে হয়, এই সব কারণেও খায়। তো অসুখের কারণে আমি চিকিৎসকদের সবসময় একটা অনুরোধ করি যে, বা যারা মানে যারা আমাদের স্বাস্থ্যসেবা কর্মীরা বা আমরা যারা স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত আছি, স্টেরয়েড যখনই দেবেন তখনই বলে দেবেন যে এটার এই সাইড এফেক্ট এটা হতে পারে, এবং হিপ জয়েন্ট যেমন নষ্ট হয়ে যায়। আমার রুগী এত বেশি রুগী আমার আউটডোরে আসে স্টেরয়েড ইনডিউসড মানে নিয়ে, আমার এভিএন অ্যাভাসকুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড নিয়ে, আমার এত কম বয়সী ছেলে মেয়েদের নিয়ে আমি খুব পাজেল হয়ে যাই, কি করব। আমি বলি আপনারা যান, এক্সারসাইজ করো, সাঁতার কাটো, সাইকেল চালাও। মেয়েদেরও বলি যে সাইকেল চালাও বাবা, তারপর সাঁতারে যাও পারলে, তারপরে হলো মুভমেন্ট করো বসে শুয়ে, কারণ বেশি দৌড়ঝাঁপ করলে তো আবার কম্প্রেসড হয়ে হেডটা ডেফর্মড হয়ে যাচ্ছে। এই ধরনের ক্ষেত্রে ইনভেস্টিগেশন কি সাজেস্ট করেন? ইনভেস্টিগেশন আমরা সিম্পল ইনভেস্টিগেশন করি, এক্সরে করতে বলি। এমআরআই নো, আমি এমআরআই কখনোই আগে বলি না। এটি একটা বাজে অভ্যাস হয়ে গেছে, দৌড়ে একটা এমআরআই করায়। আরে এমআরআই তিলকে তাল করে, বাবা তিলকে তাল করে এমআরআই, এমন কথা লিখে দেয়, এমন জিনিস থ্রো করে। বরঞ্চ এমআরআই ওয়ালারা এখন বলছে যে 90% এমআরআই আমাদের রংলি রিপ্রেজেন্টিং। একটা পাখি বসে আছে, পাখিটা একটু এদিক ওদিক হলো, এমআরআই দেখা গেল নানা বিরাট কিছু একটা হয়ে গেল। কিন্তু ওটা তো হতেই পারে, শরীরের মধ্যে পরিবর্তন হচ্ছেই। আমার স্পাইনে ব্যথা হচ্ছে বা নেক পেইন, আমি এমআরআই করলাম হোল স্পাইনে, দেখা গেল লাম্বার স্পাইনে বিরাট বড় ডিস্ক প্রলাপস হয়ে আছে, কিন্তু ওর কোনো কমপ্লেইনই নেই। সেজন্য এমআরআই না, তুমি ব্লাড টেস্ট করো, রক্ত পরীক্ষা করো, বেসিক টেস্টগুলো, সিম্পল বেসিক টেস্টগুলোই ধরা পড়বে। তার হেমোগ্লোবিন কেমন, ইএসআর কেমন। ইএসআর করলে আমাদের যদি প্রদাহ হয়ে থাকে, ইনফেকশন হলে বাড়বে, তাই না, ইএসআর বেড়ে যাবে। ঠিক তেমনি রিমোটেড আর্থ্রাইটিস, রিমোটেড ফ্যাক্টর দেখো, ফর্চুনেটলি আনফর্চুনেটলি 70% নেগেটিভ চলে আসে। বাট ক্লিনিক্যালি ইউ টু জাজ ইট, তুমি ক্লিনিক্যালি দেখো, এক্সামিন করো পেশেন্টকে। অ্যাজ এ ক্লিনিশিয়ান হিসেবে ইউ নো দ্যাট আমাদের এক্সামিনেশনটা গুরুত্বপূর্ণ, হিস্ট্রি নাও ভালো করে, তাহলেই বেরিয়ে আসবে। খুব সংক্ষেপে একটু চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছি, যে ঠিক কোন সময় সার্জারির প্রয়োজন পড়ে? সার্জারির প্রয়োজন পড়বে যখনই জয়েন্ট বন্ধ হয়ে যাবে। হিপ অ্যান্ড নি জয়েন্ট তো অত্যন্ত একটা নাজুক জয়েন্ট, কারণ আমাদের হাঁটতে হবে, চলতে হবে, ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, স্বাধীনভাবে আমি আমার গোসল করতে পারবো, টয়লেট করতে পারবো, আমি বাজারে যেতে পারবো, আমি মানে বয়স হোক, অপ্রাপ্ত বয়স্ক হোক, আমার চাকরি জীবনে চাকরি করতে হবে, পড়াশোনা শেষ করতে হবে, তারপরে অনেক কাজ বাকি আছে। বয়স্কদের জন্য একলা আমাকে কাউকে সাহায্য না নিয়ে আমি বাজারে যাব একটু, সে সময় আমাদেরকে জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে। হিপ জয়েন্ট, নি জয়েন্ট রিপ্লেসমেন্ট এখন আমাদের দেশে হচ্ছে প্রচুর পরিমাণে। আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট করছি, THR বলা হয়। সিমেন্টেড হোক, নন সিমেন্টেড হোক, কম বয়স, অপ্রাপ্ত বয়স্কদের, কম বয়স্কদের বা 60 নিচে, বা তাদের স্ট্রং বডি ফর্মেশন আছে, কাঠামোটা সুন্দর আছে, তাদেরকে আমরা নন সিমেন্টেড করে দিচ্ছি হিপ রিপ্লেসমেন্ট। নি রিপ্লেসমেন্টও আমাদের রীতিমতো হচ্ছে। যখন নি একেবারেই অচল, সে হাঁটতে পারে না, মানে আমরা বলি রেস্ট পেইন হচ্ছে, বিছানায় বসে আছে, চেয়ারে বসে আছে, একটু ব্যথা, বাবা ব্যথা, তখন এই ধরনের চিকিৎসা এখন আমাদের দেশেই অ্যাভেলেবেল আছে, এই জন্য আমাদের দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। স্যার আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শকরা অনেক উপকৃত হয়েছে। এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আমি মানুষকে সবসময় বলে থাকি লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ। সেটি যেন হয়। এবং ওষুধপত্র খাওয়ার ব্যাপারে ওষুধ আমি না খাওয়াতেই আমি বেশি পছন্দ করি, যে ওষুধটা যখন দরকার তখন তো খেতেই হবে, কিন্তু এই যতটুকু পারা যায় খুবই হিসাব করে চিন্তা করে তাকে ওষুধ দেওয়া উচিত, খাওয়া উচিত আমাদের। যে দোকানে টোকানে এখানে সেখানে যে মানুষের কথা এর কথা ওর কথায় ওষুধ খাওয়া ঠিক না। অনেক ধন্যবাদ তোমাকে ডক্টর তামান্না এবং দর্শকদের। দর্শক, আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অনুষ্ঠানের মাধ্যমে স্যার আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এবং মেসেজ দিয়েছেন। পরবর্তী অনুষ্ঠানে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাশন করব। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন।